ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। আজকে আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল মেডিসিন পড়ব। 164 নম্বর পেজে সবাই চলে আসেন। রেডিয়েশন এক্সপোজার ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে জানতে হবে কি একদম জিস্ট, এই চ্যাপ্টার থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসে না, এবং সিলেক্টিভ টপিক থেকে সবসময় কোশ্চেন আসে। গতবার কিন্তু আমি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসও পড়িয়েছিলাম, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস থেকে অনেকে এটা বাদ দেয়, কিন্তু এবারও কিন্তু এবার আপনার হচ্ছে কোশ্চেন কিন্তু আসছে গত সেশনে। ওকে, সো রেডিয়েশন এক্সপোজার দেখেন, রেডিয়েশন এক্সপোজার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে আয়োনাইজিং আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। এই দুই ভাবে সাধারণত রেডিয়েশন এক্সপোজার হতে পারে, একটা হচ্ছে আয়োনাইজিং আর নন আয়োনাইজিং। এখন জানতে হবে যে আয়োনাইজিং কিভাবে, নন আয়োনাইজিং কিভাবে। এক্সাম্পল গুলা, সো নন আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল গুলো হচ্ছে আলট্রাভায়োলেট লাইট, ভিজিবল লাইট, লেজার, ইনফ্রারেড এন্ড মাইক্রোওয়েভ। এরা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। আর আয়োনাইজিং রেডিয়েশন কারা, এই যে আয়োনাইজিং নিচের দিকে দেখেন, এই প্যারার নিচেই আছে। আয়োনাইজিং রেডিয়েশন ইনক্লুড এক্স-রে, কম্পিউটার টোমোগ্রাফি, সিটি and radionuclide scan, radiotherapy, and non-ionizing ultraviolet for therapy in skin disease, laser therapy for diabetic retinopathy। তো এইগুলো হচ্ছে আমার এক্সাম্পল গুলো। পরীক্ষা কিন্তু যে কোনো সময় এক্সাম্পল গুলো আপনার দিয়ে দিতে পারে যে নন আয়োনাইজিং এন্ড আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল গুলো কি। তাহলে এইটুক পর্যন্ত হচ্ছে আয়োনাইজিং, আর এইখানে যা আছে এবং এই যে নিচের দুইটা এরা হচ্ছে নন আয়োনাইজিং। ওকে, সো এক্সাম্পল গুলো আমার জানা হয়ে গেল। দেন আমরা খেয়াল করি টাইপস অফ আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন আমরা যেটা দেখলাম যে এক্স-রে, রেডিওনিউক্লিয়েটেড স্ক্যান, রেডিওথেরাপি, সিটি, এগুলার যে কম্পোনেন্ট গুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এক্স-রে, গামা রে, নিউট্রনস। ঠিক আছে, পরীক্ষায় এদের পেনিট্রেটিং পাওয়ার বা ভেদন ক্ষমতাটা পরীক্ষায় আসে। তাহলে দেখেন টাইপস অফ আয়োনাইজিং রেডিয়েশন, দিস ইনক্লুড সাবঅ্যাটমিক আলফা এন্ড বিটা পার্টিকেল, uncharged neutron or high energy electromagnetic radiation such as X-ray, gamma ray। এগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশনের টাইপস, যেটা এখানে দেখাচ্ছে। ওকে, এইখান থেকে সিঙ্গেল বেস্টে কিন্তু প্যারাটনের কোশ্চেন আসবে। নেক্সট দিন আমি পরীক্ষার যখন টপিকস দিয়ে দিব তখন আপনার পরীক্ষার কোশ্চেন দেখবেন যে কিভাবে কোশ্চেন গুলো হয়। সো আলফা সিঙ্গেল বেস্টের জন্য এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, যে আলফা পার্টিকেল কতটুকু পর্যন্ত পেনিট্রেট করতে পারে, হাইয়েস্ট লিমিট কতটুকু পর্যন্ত, আপ টু পেপার। তাহলে এয়ারে ফিউ সেন্টিমিটার, রেঞ্জ ইন টিস্যু নো পেনিট্রেশন, পেপার পর্যন্ত কোন রকম যেতে পারে। তাহলে রেঞ্জ ইন এয়ার, আলফা পার্টিকেল গুলো রেডিয়াম ইউরেনিয়াম মূলত এয়ার দিয়ে ছড়ায়। ওকে, এয়ারের মাধ্যমেই ক্ষতি করে। বিটা পার্টিকেল গুলো দেখেন ফিউ মিটার টু ফিউ মিলিমিটার্স, তাহলে এরা অ্যালুমিনিয়াম ফয়েল পর্যন্ত বিটা পার্টিকেল ভেদ করতে পারে। এক্স-রে আর গামা রে এরা কিন্তু দেখেন কিলোমিটার্স পর্যন্ত করতে পারে, পাসেস থ্রু পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, ইভেন আপ টু লেড এন্ড কনক্রিট। দেখেন এই পর্যন্ত লেড এন্ড কনক্রিট। এই জন্য এক্স-রে রুমে যখন আমাদের এক্স-রে করায় দেখবেন যারা এক্স-রে করে তারা খুব মোটা পুরু দেয়ালের পিছনে থাকে সাধারণত। ঠিক আছে, এবং নিউট্রনের বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, হাইয়েস্ট। নিউট্রনের বেদন ক্ষমতা দেখেন একদম লেড কনক্রিট ইজিলি ভেদ করে চলে যায়। সো প্রপার্টিস অফ ডিফারেন্ট আয়োনাইজিং রেডিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এসবিএ। ওকে, নাও লেটস সি ডোজেস এন্ড এক্সপোজার। এখান থেকে আমাদের যেটা জানতে হবে, এখানে আমরা দেখি যে ইফেক্টস অফ রেডিয়েশন এক্সপোজার। রেডিয়েশন এক্সপোজারের ইফেক্ট গুলা কি কি আছে। ইফেক্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে দেখেন, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ইফেক্ট, আর একটা হচ্ছে স্টকিস্টিক ইফেক্ট, আর একটা হচ্ছে কি স্টকিস্টিক ইফেক্ট। তাহলে কোনটা কি জিনিস? ডিটারমিনিস্টিক ইফেক্ট, যেটাকে বলা হয় থ্রেশহোল্ড ইফেক্ট, অকার উইথ ইনক্রিজিং সিভিয়ারিটি অ্যাজ দ্য ডোজ অফ রেডিয়েশন রাইজেস অ্যাবভ এ থ্রেশহোল্ড লেভেল। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, ওই মাত্রার উপরে যদি রেডিয়েশন ডোজটা চলে যায় তাহলে যে ইফেক্ট গুলা শরীরের উপর পড়বে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ইফেক্ট। তাহলে কি কি সেই ইফেক্ট সেটা আমাদেরকে জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, টিস্যুস উইথ অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস যেমন বোন ম্যারো, জিআই মিউকোজা, পার্টিকুলারলি সেন্সিটিভ টু আয়োনাইজিং রেডিয়েশনস। ঠিক আছে, তাহলে বোন ম্যারো এন্ড জিআই মিউকোজা এগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশনের প্রতি ভেরি সেন্সিটিভ। ঠিক আছে, এই ইফেক্ট গুলা মাত্রাতিরিক্ত থ্রেশহোল্ড ইফেক্ট ক্রস করলে এদের উপর প্রভাব পড়বে। এইটা এসবিএ তে আসতে পারে যে লিম্ফোসাইট ডিপ্লিশন ইজ দ্য মোস্ট সেন্সিটিভ মার্কার অফ বোন ম্যারো ইনজুরি। যে বোন ম্যারোতে যে ইফেক্টটা পড়বে, বোন ম্যারো ইনজুরি হবে, আপনি বুঝবেন কিভাবে? এই লিম্ফোসাইট ডিপ্লিশন, এটা সিঙ্গেল বেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে lymphocyte depletion is the most sensitive marker of bone marrow injury, and after exposure to a fatal dose, যদি কখনো এরকম হয় যে নর্মাল থ্রেশহোল্ড লেভেল ক্রস করার পরেও এমন একটা ডোজে চলে গেছে যেটা বলে ফ্যাটাল ডোজ, ফ্যাটাল ডোজে চলে গেলে ম্যারো অ্যাপ্লাসিয়া ইজ ভেরি কমন কজ অফ ডেথ। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন হাউএভার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোজাল টক্সিটি মে কজ
earlier death due to profound diarrhea, vomiting, dehydration and sepsis. তাহলে these are the deterministic effect. বোন ম্যারো হলে লিম্ফোসাইট গুলো ডিপ্লিট হয়ে যাবে, টক্সিক ডোজে গেলে ম্যারো অ্যাপ্লাসিয়া হতে পারে। আর জিআই মিউকোসা যখন এফেক্টেড হবে সেক্ষেত্রে প্রোফাউন্ড ডায়রিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, সেপ্টিসেমিয়া ডেভেলপ করে ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, নাও লেটস সি অ্যানাদার ইফেক্ট, গোনাডস। তাহলে আমরা বোন ম্যারো, জিআই মিউকোসার পরে থার্ড পেলাম, গোনাডস আর হাইলি রেডিও সেনসিটিভ and radiation may result in temporary and permanent sterility. তাহলে এই যে টেম্পোরারি এন্ড পার্মানেন্ট স্টেরিলিটি, এটা একটা ডিটারমিনিস্টিক ইফেক্ট। চোখে যদি যায় ক্যাটারাক্ট, তাহলে এটা একটা ডিটারমিনিস্টিক ইফেক্ট। যদি স্কিনে গিয়ে রেডিয়েশন বার্ন হয়, এটা একটা ডিটারমিনিস্টিক ইফেক্ট। সো পরীক্ষায় কিন্তু আপনার এই ইফেক্ট গুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে। এছাড়াও দেখেন যদি লাংস যায় তাহলে পালমোনারি ফাইব্রোসিস, ওকে, পালমোনারি ফাইব্রোসিস। আচ্ছা, ব্রেইনে পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট, বোনে বোনি নেক্রোসিস, লিম্ফেটিক ফাইব্রোসিস, এগুলো হচ্ছে রিজিওনাল রেডিয়েশনের ফলে হতে পারে, এবং ব্রেস্ট টিস্যুতে ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি ডিটারমিনিস্টিক ইফেক্ট অফ রেডিয়েশন এক্সপোজার। নাও লেটস সি হোয়াট ইজ দ্য স্টকিস্টিক ইফেক্ট। এটা সিঙ্গেল বেস্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইখানে আমরা যতগুলো ইফেক্ট পড়ছি, একটা থেকে ক্যান্সার আছে নাই, তাহলে স্টকিস্টিক ইফেক্ট সাজেস্ট কার্সিনোজেনেসিস। যখনই রেডিয়েশন, আমরা বলি না যে রেডিয়েশন এক্সপোজারের কারণে ক্যান্সার হতে পারে, হ্যাঁ, যদি হয় সেটা হচ্ছে স্টকিস্টিক ইফেক্ট। তো স্টকিস্টিক বা চান্স ইফেক্ট অকার উইথ ইনক্রিজিং প্রবাবিলিটি, আর একটা নাম হচ্ছে চান্স ইফেক্ট। ওটা যেমন ছিল থ্রেশহোল্ড ইফেক্ট, এটা হচ্ছে চান্স ইফেক্ট। Chance effect কখন হয়? With increasing probability as the dose of radiation increases. Carcinogenesis represent as a stochastic effect. তাহলে carcinogenesis হচ্ছে stochastic effect represent করে। With acute exposure, leukemia may arise after an interval of around 2 to 5 years. Acute exposure leukemia 2 থেকে 5 বছর লাগতে পারে established হতে, and সলিড টিউমার্স সাধারণত ডেভেলপ করতে 10 থেকে 20 বছর পর্যন্ত লাগতে পারে। এই হচ্ছে আমার স্টকিস্টিক ইফেক্ট। সো পরীক্ষার জন্য এই রেডিয়েশন এক্সপোজারের টাইপস এন্ড দেয়ার ইফেক্ট গুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নাও আমরা দেখব থার্মো রেগুলেশন। আমাদের এই ভিতরের লাইনগুলো তেমন পড়ে লাভ নাই, এখানে আমরা একটু দেখে নিতে পারি যে নর্মাল সেট পয়েন্ট অফ কোর টেম্পারেচার ইজ দ্য টাইটলি রেগুলেটেড উইথ দ্য রেঞ্জ অফ 37 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে নর্মাল সেট পয়েন্ট অফ কোর টেম্পারেচার। এর চেয়ে উপরে গেলে কোর টেম্পারেচার এলিভেটেড, এর চেয়ে নিচে গেলে কোর টেম্পারেচার reduced, এটার সাথে ধরে নেওয়া হয়। থার্মো রেগুলেশন কিভাবে হয় দেখেন, রেসপন্স টু হট এন্ড কোল্ড এনভায়রনমেন্ট, হিট প্রোডাকশন। আপনাদের এখানে আমি একটু সহজ করে দিব, এখানে অনেকেই এই যে এইগুলা পড়ে মাথা নষ্ট করেন, দরকার নেই, খালি মেকানিজম। সো হোয়াট আর দ্য মেকানিজম অফ হিট প্রোডাকশন? বেসাল মেটাবলিক রেট, মাসকুলার অ্যাক্টিভিটি। হোয়াট আর দ্য মেকানিজম অফ হিট লস? কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন এন্ড রেডিয়েশন। ওকে, এই হচ্ছে আমার হিট লস এন্ড হিট প্রোডাকশনের মেকানিজম, ঠিক আছে। এর মধ্যে কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন, এই তিনটা, এই লস গুলা ডিপেন্ডেন্ট অন দ্য রিলেটিভ অ্যাম্বিয়েন্ট এন্ড স্কিন টেম্পারেচার। তাহলে এই তিনটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন রিলেটিভ অ্যাম্বিয়েন্ট এন্ড স্কিন টেম্পারেচার। পরীক্ষার জন্য আপনার এইটুকুই লাগবে, এর বেশি দরকার নেই। আচ্ছা, নেক্সট উপরের দিকে আমরা যাই, পেজ নাম্বার 165। দেখেন, ইন এ হট এনভায়রনমেন্ট, এই লাইনটা একটু মার্ক করতে হবে। সোয়েটিং সিঙ্গেল বেসে আসতে পারে যে হট এনভায়রনমেন্টে সোয়েটিং ইজ দ্য মেইন মেকানিজম ফর ইনক্রিজিং হিট লস। তাহলে হট এনভায়রনমেন্টে হিট যে লস হয়, এটা হচ্ছে মেইন মেকানিজম হচ্ছে সোয়েটিং। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাবনর্মাল কোর টেম্পারেচার গুলো দেখব। দেখেন, কোর টেম্পারেচার আমরা সাধারণত বলি যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠলে, এই যে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে অ্যাবনর্মাল কোর টেম্পারেচার, মানে রেইজ কোর টেম্পারেচার বলা হয়, যার ইফেক্ট গুলো হিট স্ট্রোক এন্ড হিট এক্সোশন হিসেবে ম্যানিফেস্ট হয়। আর 35 এর নিচে নামলে, সাধারণত 35 এটার নিচে নামলে বলা হয় যে কোর টেম্পারেচার ফল করেছে। কোর টেম্পারেচার বা হাইপোথার্মিয়া বলা হয়, একটা টার্ম আপনারা শুনে থাকবেন, হাইপোথার্মিয়া। যে এখানে দেখেন হাইপোথার্মিয়া, এই যে এখানে হাইপোথার্মিয়া লেখা আছে, দেখেন কোর টেম্পারেচার ফলস বিলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। মডারেট হাইপোথার্মিয়া বিলো 32, সিভিয়ার হাইপোথার্মিয়া বলা হয় বিলো 28, ঠিক আছে। এটুকু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, নাও লেটস সি পরীক্ষার জন্য এইখান থেকে কিভাবে কোশ্চেন আসে, ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাবনর্মাল কোর টেম্পারেচার কিভাবে আসে একটু দেখেন। আচ্ছা, এইখানে দেখেন অ্যাবনর্মাল কোর টেম্পারেচার যদি কোর বডি টেম্পারেচার চেয়ে বেশি হয় তাহলে কি কি ইফেক্ট হতে পারে। তাহলে দেখেন 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এইখানে যদিও মার্কিংটা ওরকম ভাবে অ্যাডজাস্ট করা নাই, আবার ভিতরে দেখবেন যে লেখা আছে, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে এইখানে দেখবেন যে
হিট এক্সোশন আর হিট স্ট্রোক। হিট এক্সোশন সাধারণত কোনো পেশেন্টের বডি টেম্পারেচার যদি 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পারসিস্ট করে তাহলে হিট এক্সোশন ডেভেলপ করতে পারে, আর 40-এর উপরে গেলে সাধারণত হিট স্ট্রোক ডেভেলপ করে। কিন্তু এইখানে আমরা যদি দেখি তাহলে দেখেন এটা যদি 37 হয় এটা 38, এটা 38.5, ঠিক কিনা? এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা 39, 39, 38, 40, তাই তো? তাহলে 38 এখানে মানে এই মার্কিং অনুযায়ী বুঝেছে যে 38.5-এর উপর থেকে হিট স্ট্রোক এর মেকানিজম বা এর প্রসেস শুরু হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি হিট স্ট্রোক ডেভেলপ করে কোর টেম্পারেচার অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাবভ এই 40-এর উপরে গেলে হিট স্ট্রোক ডেভেলপ করবে। আর 37 থেকে 40 এই রেঞ্জে ডেভেলপ করে হিট এক্সোশন। এটাই ছবি অনুযায়ী কিন্তু কথাটা মিলে নাই, কিন্তু এই কথাটাই কিন্তু অ্যাকচুয়াল। পরীক্ষা যদি আসে আপনারা এটাই দিবেন যে হিট এক্সোশন মিনস কোর টেম্পারেচার রেঞ্জ কত 37 থেকে 40, আর 40-এর উপরে গেলে হিট স্ট্রোক ডেভেলপ করবে। কিন্তু আমার পরীক্ষার ফিচার গুলো আমাকে ফিচার শুনে আমাকে বুঝতে হবে যে কোর টেম্পারেচার কত আছে। তাহলে দেখেন কোনো পেশেন্ট যদি এরকম আপনি দেখলেন যে শরীর পুরা গরম, তখন সাথে এই সিমটম গুলো নিয়ে আসছে হেডেক, উইকনেস, ফ্যাটিক, ইরিটেবিলিটি, ট্যাকিকার্ডিয়া, ডিহাইড্রেশন, হট, শরীর হট অ্যান্ড সুইটিং, ঘামছে, তাহলে এটা চিন্তা করতে হবে। আপনি টেম্পারেচার বা থার্মোমিটার দিয়ে মাপেন, যদি দেখেন যে ইন বিটুইন 37 থেকে 40 হিট এক্সোশন। ডায়াগনোসিস কি? হিট এক্সোশন। যখনই 40-এর উপরে চলে যাবে, এটা পারসিস্ট করবে, তখনই মাল্টি অর্গান ফেইলিউর, কনফিউশন, অ্যাগ্রেশন এন্ড শক ডেভেলপ করবে। এইসব পেশেন্ট হট থাকবে বাট নট সোয়েটিং। তাহলে হিট স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে নট সোয়েটিং এবং টেম্পারেচার অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষায় হিট স্ট্রোকের এই টেম্পারেচারটা জানতে চায় এবং হিট স্ট্রোকের কমপ্লিকেশন গুলা পরীক্ষায় আসে। তো আমরা কমপ্লিকেশন গুলো দেখাবো যখন আমরা এই টপিকসটাতে যাব। 35 থেকে 37-এ যদি কোনো পেশেন্টের থাকে তাহলে ট্যাকিকার্ডিয়া আর ভ্যাসোকনস্ট্রিকশন, এটা জাস্ট ইন জেনারেল ফিচার। 35-এর নিচে নামলে মাইল্ড হাইপোথার্মিয়া, মাইল্ড হাইপোথার্মিয়া দেখেন কোল্ড এন্ড শিভারিং, মডারেট হাইপোথার্মিয়াতে ভায়োলেন্ট শিভারিং, আর সিভিয়ার হাইপোথার্মিয়াতে কোল্ড বাট নট শিভারিং। তাহলে যখন সিভিয়ার এলিভেশন অফ কোর টেম্পারেচার দ্যাট ইজ হিট স্ট্রোক ডেভেলপ করবে, সেখানে হট এবং নট সোয়েটিং। আবার যখন সিভিয়ার হাইপোথার্মিয়া ডেভেলপ করবে, কোল্ড এন্ড নট শিভারিং। এটা হচ্ছে মেইন পার্থক্য এবং কে ফিচার্স। তাহলে মাইল্ড হাইপোথার্মিয়া একটা পেশেন্ট, ওর ফিচার গুলো কি কি হবে? মাম্বল, স্টাম্বল, টাম্বল। মাম্বল, স্টাম্বল, টাম্বল সম্পর্কে সবার ধারণা আমার মনে আছে যে স্টাম্বল মানে হোঁচট খাওয়া, মাম্বল মানে তোতলানো, টাম্বল মানে উল্টে যাওয়া। এই এই জিনিসগুলো পেশেন্টের লিথার্জি, ডিহাইড্রেশন, টাইকেপনিয়া সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। মডারেট হাইপোথার্মিয়াতে ভায়োলেন্ট শিভারিং হবে, স্পিচটা স্লার্ড হবে, অ্যাটাক্সিয়া মানে ড্রাঙ্কেন গেইট, মাইল্ড কনফিউশন, পেল উইথ ব্লু লিভস এগুলো ডেভেলপ করবে। সিভিয়ার হাইপোথার্মিয়ার অ্যাজ ইউজুয়াল ফিচার গুলো ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, কোল্ড, পেল স্কিন, মাসল স্টিফনেস ডেভেলপ করবে, ঠিক আছে? আর 23-এর নিচে নেমে গেলে কার্ডিয়াক, হার্ট জমে যাবে, বরফ হয়ে যাবে, কার্ডিয়াক স্ট্যান্ড স্টিল বলা হয়, কার্ডিয়াক স্ট্যান্ড স্টিল বলা হয়। সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাবনর্মাল কোর টেম্পারেচার। মনে রাখতে হবে যে সিভিয়ার হচ্ছে 28-এর নিচে গেলে, আর হিট স্ট্রোক হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে। হিট স্ট্রোকে হট বাট নট সোয়েটিং, সিভিয়ার হাইপোথার্মিয়াতে কোল্ড বাট নট শিভারিং। এইটাই হচ্ছে মনে রাখার বিষয়, কেমন? আচ্ছা, এখানে আমরা একটু দেখি। এইখানে আমরা একটু পরীক্ষার জন্য যে হাইপোথাইরয়েডিজম, এটা আমরা পড়বো হাইপোথার্মিয়ার ভিতরে পড়ছি যে হাইপোথার্মিয়া ইজ অফেন এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ইন ওল্ড এজ। যেখানে পরের পেজে চলে যান, এই যে যেখানে ওল্ড এজ, যেখানে অ্যালকোহল এন্ড আদার ড্রাগস, এটা হচ্ছে পেজ নাম্বার 166। ফেনোথাইজিনস কমনলি ইমপেয়ার দ্য থার্মোরেগুলেটরি রেসপন্স ইন ইয়াঙ্গার পিপল, ঠিক আছে? তাহলে ওল্ড এজে হাইপোথার্মিয়া একটা ইম্পর্টেন্ট কজ হাইপোথাইরয়েডিজম, আর ইয়াঙ্গার পিপলদের অ্যালকোহল, ফেনোথাইজিন, এই সকল ড্রাগস, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। এছাড়াও আর কি কি কারণ হতে পারে হাইপোথার্মিয়ার? মোর রেয়ারলি হাইপোথার্মিয়া সেকেন্ডারি টু হাইপোথাইরয়েডিজম, গ্লুকোডিকয়েড ইনসাফিসিয়েন্সি, স্ট্রোক, হেপাটিক ফেইলিউর অর হাইপোগ্লাইসেমিয়া। ক্লিয়ার? আচ্ছা, এই কজগুলো আমাকে একটু জানা থাকতে হবে। হাইপোথার্মিয়ার ইসিজিতে একটা স্পেশাল ওয়েভ দেখা যায়, এটাকে বলে জে ওয়েভ। এটাকে কি বলা হয়? জে ওয়েভ। এস এর পরপরই পাওয়া যায়, ঠিক আছে? সো ইলেকট্রোকার্ডিওগ্রাম শো জে ওয়েভ ইন এ হাইপোথার্মিক পেশেন্ট। তাহলে জে ওয়েভটা একটু মাথায় রাখেন, কেমন? আচ্ছা, এইগুলো তো গেল যে অ্যাবনর্মাল
ডিজিজ কন্ডিশনে হাইপোথার্মিয়ার কজ। যদি এখন পরীক্ষায় আসে যে নরমালি কোনো পেশেন্টের হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে কিনা, তখন আপনাকে বলতে হবে অবশ্যই হেলদি ইন্ডিভিজুয়াল হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। তো হাইপোথার্মিয়া অলসো অকার্স ইন হেলদি ইন্ডিভিজুয়াল। কিভাবে, হাউ ক্যান ইট অকার? যদি কেউ, আপনি মনে করেন ঠান্ডা পানিতে ডুব দিয়ে আছেন, তারপরে উঠে দেখেন আপনার হাইপোথার্মিয়া ডেভেলপ করবে। কেউ যদি হিল ওয়াকার হয়, ডিউরিং হিল ওয়াকিং সাবএকুট হাইপোথার্মিয়া ডেভেলপ করে। এবং ইমমোবিলাইজড ওল্ডার ইন্ডিভিজুয়াল সাবক্রনিক হাইপোথার্মিয়া বলা হয়। স্লো অনসেট হাইপোথার্মিয়া ইজ ডেভেলপ ইন অ্যান ইমমোবিলাইজড ওল্ডার ইন্ডিভিজুয়াল। অনেক বৃদ্ধ বয়সে যারা বাসায় সারাদিন শুয়েই থাকে, ইমমোবিলাইজড মানে প্যারালাইজড অবস্থা থাকে, তাদের কিন্তু দেখবেন যে কোর টেম্পারেচার বিলো নর্মাল। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়ালে যদি পরীক্ষায় আসে the hypothermia occurring in healthy individual, what are the causes? The immersion in cold water during hill walking. Number 3, immobilized older individual. Okay, hypothermia patient ECG তে একটা স্পেশাল চেঞ্জ কি, যে ওয়েভ পাওয়া যাবে। ইয়াঙ্গার পিপলে হাইপোথার্মিয়ার কমন কজ গুলা কি কি? অ্যালকোহলিজম এবং ফেনোথাইজিন। ওল্ডার পিপলে হাইপোথার্মিয়ার কমন কজ গুলা কি কি? হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই যে আমি ইসিজি চেঞ্জটা একটু দেখাই। এইখানে দুইটা লাইন খেলে একটু জাস্ট দাগায় রাখেন। The irreversible hypothermia is probably present if there is asystole, no cardiac pulse for 1 minute, chest and abdomen rigid, and core temperature is less than 30 degrees centigrade and serum potassium greater than 12. তাহলে irreversible hypothermia কিছু ইম্পর্টেন্ট ফিচার আমরা দেখলাম। পরীক্ষা যদি কঠিন কোশ্চেন হয় দিতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে যেটা দেখালাম, ইসিজি মে শো ক্যারেক্টারিস্টিক J wave which occur at the junction of QRS complex and ST segment। ঠিক আছে, এছাড়াও কার্ডিয়াক অ্যারিথমিয়া ইনক্লুডিং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। The arterial partial pressure of oxygen in the blood falls by 7% for each 1 degree centigrade fall in core temperature. প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কোর টেম্পারেচার ফল করার জন্য আর্টেরিয়াল পার্শিয়াল প্রেসার অক্সিজেন কতটুকু ফল করে? 7%। ভেরি ইম্পর্টেন্ট ফর পার্ট 1। ওকে, আচ্ছা, নাও উই উইল সি কোল্ড ইনজুরি। কোল্ড ইনজুরি কি কি হতে পারে? তাহলে 1 নাম্বার দেখেন, কোল্ড ইনজুরি হতে পারে ফ্রিজিং কোল্ড ইনজুরি, যেটাকে বলে ফ্রস্ট বাইট। কোল্ড ইনজুরি কি কি হতে পারে? ফ্রস্ট বাইট, এটা হচ্ছে ফ্রিজিং। আর নন ফ্রিজিং কোল্ড ইনজুরি হচ্ছে ট্রেঞ্চ। নন ফ্রিজিং কোল্ড ইনজুরি হচ্ছে ট্রেঞ্চ অর ইমার্শন ফুড। নন ফ্রিজিং কোল্ড ইনজুরি কি বললাম? ট্রেঞ্চ অর ইমার্শন ফুড। ওকে, তাহলে ফ্রিজিং কোল্ড ইনজুরি বা ফ্রস্ট বাইট, এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানবো যে কোথায় কোথায় হতে পারে। দেখেন, this represents the direct freezing of body tissues and usually affect the extremities, in particular the fingers, toes, ears and face. এই কয়েকটা, যেমন পেরিফেরাল পার্ট গুলো দেখেন, ফিঙ্গার্স, টোস, ইয়ার্স, ফেস, এই জিনিসগুলো যদি সাধারণত ডাইরেক্ট ফ্রিজিং হয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা বলবো ফ্রস্ট বাইট। রিস্ক ফ্যাক্টর কি কি কারণে হতে পারে? স্মোকিং, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ডিহাইড্রেশন এন্ড অ্যালকোহল কনজাম্পশন। এই কিন্তু পরীক্ষা আসে। এবং আপনি, আমার মনে হয় যারা ফিমেল আছেন, ফিমেল ডক্টর সবাই ময়দা মাখিয়েছেন, এবং যারা মেল অনেকে ময়দা মাখিয়েছেন। ময়দা মাখালে যে ফিলিংসটা হয়, এটা বলে ডাউই ফিলিং। এরকম ফ্রিজিং ইনজুরিতে বা ফ্রস্ট বাইটে আপনি যদি পেশেন্টের যে যদি না কি হয়, বা কানের লতি হয়, বা হাতগুলো আপনি যদি ফিল করেন, দেখবেন যে ডাউই ফিলিং, মানুষ মারা গেলে যেরকম হয় আর কি। ঠিক আছে, ফিল। ওকে, তাহলে দেখেন, frostbitten tissues initially pale and doughy to the touch and insensitive to pain. Once frozen, the tissue becomes hard. Very important clue. Frostbite. Okay, আচ্ছা, তাহলে এই frostbite injury চিকিৎসা কি দিবেন? Give oxygen and aspirin 300 mg as soon as possible. And frostbitten extremities should be rewarmed in warm water. গরম পানিতে 37 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইমার্সড করে রাখতে হবে। সাথে অ্যান্টিসেপটিক সলিউশন মিক্সড করে দিতে হবে, এবং প্রয়োজনে ব্যথা কমানোর জন্য এডিকুয়েট অ্যানালজেসিয়া নেসেসারি। এবং রিওয়ার্মিং ইজ ভেরি পেইনফুল। যখনই এই ফ্রস্ট বাইট টিস্যুটা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে যাবে, ভেরি পেইনফুল। ঠিক আছে, এবং অনেক সময় এই ফ্রস্ট বাইট ইনজুরিতে পরীক্ষায় কিন্তু পার্টন আসে যে ট্রিটমেন্ট মডালিটি অফ চয়েস ইন ফ্রস্ট বাইট, বা মেডিসিন কি, কোন ভ্যাসোডাইলেটর ইউজ করে? পেন্টক্সিফাইলিন। ওকে, এই যে দেখেন, দিস ইজ এ ফ্রস্ট বাইট ইন ফিমেল এভারেস্ট শেপরা। দেখেন কি অবস্থা হয়ে গেছে, এটা ডাউই ফিলিং। এবং এইটাকে আপনাকে 37 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটু ইমার্সড করে রাখতে হবে। এবং যখনই নর্মালে আসবে আস্তে আস্তে কিন্তু প্রচুর পেইনফুল কন্ডিশন এটা একটা। এবং পেন্টক্সিফাইলন, যেটাকে ফসফোডাইএস্টারেস ইনহিবিটর বলা হয়, এটা টিস্যু সার্ভাইভালের জন্য হেল্প হয়। তাহলে এটা ইম্পর্টেন্স কি? ইমপ্রুভ টিস্যু সার্ভাইভাল। যদি এরকম হয় যে একদম পুরো এখানে ব্লাড সাপ্লাই অফ টেপ হয়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাকে অ্যাম্পুটেশন লাগতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাম্পুটেশন
লাগতে পারে যে while wound development may be necessary, amputation should be delayed for 60 to 90 days as good recovery may occur over an extended period. অনেক সময় রিকভারি হয়ে যেতে পারে, এই জন্য একটু ডিলে করে অ্যাম্পুটেশনটা করা হয় সাধারণত। ক্লিয়ার? আচ্ছা, নাও আমরা যেটা বলছিলাম যে নন ফ্রিজিং কোল্ড ইনজুরি, এটা বলে ট্রেঞ্চ অর ইমার্শন ফুট। এটা সাধারণত যারা প্রলংড এক্সপোজার টু কোল্ড ড্যাম কন্ডিশন থাকে তাদের সাধারণত হয়। ঠিক আছে, এখানে নন ফ্রিজিং টিস্যু কিন্তু নো ফ্রিজিং, ফ্রিজিং হবে না। ঠিক আছে, অন জাস্ট ইস্কেমিয়া ডেভেলপ করবে, টিস্যু পেরিফেরাল পার্ট গুলা ফুড গুলা অ্যাপিয়ার্স কোল্ড, ইস্কেমিয়া নাম অবশ্য লাগবে, বাট ফ্রিজিং হবে না। অন রিওর্মিং দ্য লিম্ব অ্যাপিয়ার্স মর্টাল এন্ড দেয়ারফর বিকামস হাইপারেমিক সোলেন এন্ড পেইনফুল। ঠিক আছে, এবং দ্য প্যাথোলজি, মেইন প্যাথোফিজিওলজি কি এখানে হয়? মেইন প্যাথোফিজিওলজি এন্ডোথেলিয়াল ইনজুরি, এটাই সিঙ্গেল বেস্টে দিতে পারে। এখানে চিকিৎসা কি দিবেন? ওইখানে যেমন আমরা প্যান্টোক্সিফাইলিন আমরা ইউজ করেছি, আর এখানে যেমন প্যান্টোক্সিফাইলিন, এখানে হচ্ছে অ্যামিট্রিপটাইলিন 50 মিলিগ্রাম is best instituted early. Okay, very important. Now let's see another cold injury. আমরা দুইটা কোল্ড ইনজুরি বললাম, একটা হচ্ছে ফ্রস্ট বাইট, একটা হচ্ছে ট্রেঞ্চ অর ইমার্শন ফুট। another injury হচ্ছে চিল ব্লেন্স। এটা সাধারণত টেন্ডার রেড অর পার্পলিশ স্কিন লেশন দ্যাট অকার ইন কোল্ড এন্ড ওয়েট। নর্মাল ঠান্ডা সিজনে, উইন্টার সিজনে অনেকেরই দেখবেন যে হাত পা একদম ব্যথা হয়ে যায়, রেড পার্পলিশ স্কিন লেশন। ঠিক আছে, এবং এটা সাধারণত কাদেরকে দেখা যায়? যারা হর্স রাইডার, সাইক্লিস্ট, সুইমার্স। ঠিক আছে, এবং কিন্তু মহিলাদের বেশি হয়। ওকে, এবং এগুলোর চিকিৎসা লাগে না, নট ইউজুয়ালি সিরিয়াস, একটু রিওয়ার্মিং করলে ঠিক হয়ে যায়। ওকে, এই হচ্ছে আমার কোল্ড ইনজুরি। নাও পরীক্ষায় যেটা পার্টনে আসছে আমরা বক্স দেবো, সাধারণত বক্স গুলো থেকে বেশি কোশ্চেন হয়। A differential diagnosis in patient with elevated core body temperature, একটা পেশেন্টের কোর টেম্পারেচার এলিভেটেড 37.5 এর উপরে, আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি রাখবেন? তাহলে হিট এক্সেশন রাখতে পারেন যদি 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, হিট স্ট্রোক অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এছাড়া সেপসিস ইনক্লুডিং মেনিনজাইটিস। আমরা সব শকেই সাধারণত কোর টেম্পারেচার ফল করে এক্সেপ্ট সেপটিক শক। এছাড়া ম্যালেরিয়া, ড্রাগ ওভারডোজ, সেরোটোনিন সিনড্রোম, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, থাইরয়েড স্টর্ম, দিস আর দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়ালস অফ abnormal elevated core body temperature. Very important, পরীক্ষা কিন্তু পার্টনে এসেছে। ওকে, নাও লেটস সি হিট রিলেটেড ইলনেস। এতক্ষণ আমরা দেখলাম, বলেন কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম কোল্ড ইনজুরি। তাহলে কোল্ড ইনজুরি আমরা ফ্রস্ট বাইট, চিল ব্লেন্স এন্ড ইমার্শন ফুট বা ট্রেঞ্চ ফুট। আর আমরা এখন দেখব হিট রিলেটেড ইলনেস। অলরেডি হিট রিলেটেড ইলনেস দুইটা আমরা জেনে গিয়েছি, হিট এক্সোশন, হিট স্ট্রোক। আর দুইটা আমরা জানবো, হিট ক্র্যাম্প এন্ড হিট সিনকোপ। হিট ক্র্যাম্প এন্ড হিট সিনকোপ, এই চারটা হচ্ছে হিট রিলেটেড ইলনেস। তাহলে হিট ক্র্যাম্প নাম্বার 1, দেখেন হোয়াট ইজ দিস পেইনফুল মাসল কন্ট্রাকশন অকার ফলোইং ভিগারাস এক্সারসাইজ এন্ড প্রফিউজ সোয়েটিং ইন হট ওয়েদার। হট ওয়েদারে কেউ যদি প্রফিউজ ভিগারাস এক্সারসাইজ করে এবং প্রচুর পরিমাণে ঘামে, সেক্ষেত্রে মাসল একটু কন্ট্রাকশন, পেইনফুল মাসল কন্ট্রাকশন হতে পারে, বাট দেয়ার ইজ নো এলিভেশন অফ কোর টেম্পারেচার, কোর টেম্পারেচার বাড়বে না, এটাকে বলা হচ্ছে হিট ক্র্যাম্প। ঠিক আছে, তাহলে মেকানিজম কি হিট ক্র্যাম্পের? এটা পরীক্ষা সিঙ্গেল বেস্টে আসবে, এক্সট্রাসেলুলার সোডিয়াম ডিপ্লেশন। কেন? ডিউ টু পারসিস্টেন্ট সোয়েটিং এক্সাজারবেট বাই রিপ্লেসমেন্ট অফ ওয়াটার বাট নট সল্ট। তাহলে আমার এটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট যে হিট ক্র্যাম্পের মেইন মেকানিজম কি? এক্সট্রাসেলুলার সোডিয়াম ডিপ্লেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার চিকিৎসা কি করবে? জাস্ট রিহাইড্রেশন উইথ ওরাল সল্ট, ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওর স্যালাইন এবং আইভি স্যালাইন দিলেই হিট ক্র্যাম্পটা ঠিক হয়ে যাবে। হিট সিনকোপ সেম জিনিস, একটু হট ওয়েদারে কেউ যদি ধাম করে কোলাপস, মাথা ঘুরে পড়ে গেল, ভ্যাসোভ্যাগাল ফেইন্ট। ঠিক আছে, এটা কেন হয়? হট ওয়েদারে পেরিফেরাল ভ্যাসোডাইলেশনের কারণে হয়। তাহলে মেকানিজমটা কি? পেরিফেরাল ভ্যাসোডাইলেশন। এটা ছিল এক্সট্রাসেলুলার সোডিয়াম ডিপ্লেশন। হিট সিনকোপ হয় পেরিফেরাল ভ্যাসোডাইলেশন। ওকে, heat exhaustion occurs with prolonged exertion in hot and humid weather, profuse sweating, inadequate salt and water replacement, এবং there is an elevation of core temperature। তাহলে কোর টেম্পারেচার বাড়া শুরু হয় হিট এক্সেশন থেকে। কত? 37 থেকে 40, বিটুইন 37 থেকে 40। এটা আমি আপনাদের একটু আগে মেনশন করেছি। ক্লিয়ার? এবং ক্লিনিক্যাল ফিচার গুলো ওই বক্সে যা দেখেছি তাই। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট গুলো কি দিবেন? পেশেন্টকে কুলিং করতে হবে, অ্যাক্টিভ ইভাপোরেটিং কুলিং ইউজিং টেপিড স্প্রে অথবা ফ্যান ছেড়ে দিতে হবে। গরম ওয়েদার থেকে, হট ওয়েদার থেকে সরায় নিয়ে আসতে হবে। প্রয়োজন হলে আমাকে আইভি ফ্লুইডের শরণাপন্ন বা 5 লিটার পজিটিভ ফ্লুইড ব্যালেন্স করা লাগতে পারে। ক্লিয়ার? যদি হিট এক্সেশনের পেশেন্ট আনট্রিটেড থাকে, সে কিন্তু হিট স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। ওকে, নাও লেটস সি হিট স্ট্রোক, যেটা পার্টনে সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে। হিট স্ট্রোকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে হিট স্ট্রোক যখন কোর বডি টেম্পারেচার 40 এর উপরে চলে যাবে এবং দিস ইজ আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন।
ঠিক আছে, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন পরীক্ষায় আসে, ওই ম্যানিফেস্টেশন গুলো বক্সে যে দেখিয়েছি। পরীক্ষায় মেইনলি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস, এখানে কিন্তু মনে রাখতে হবে দ্যার ইজ নো সোয়েটিং, হট বাট নট সোয়েটিং, যেটা আমি একটু আগে আপনাদেরকে বক্সে দেখিয়েছি। তো কমপ্লিকেশনস ইনক্লুড হাইপোভলিমিক শক, এটা পার্ট অনেক বেশি আসে, যে কমপ্লিকেশন অফ হিট স্ট্রোক কি কি হতে পারে, হাইপোভলিমিক শক, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, rhabdomyolysis, hepatic and renal failure, and pulmonary and cerebral edema. These are the complications. These are the complications of heat stroke. Very important. ঠিক আছে, আচ্ছা এদিকে আর লাগবে না। নাও আমরা চলে যাব হাই অল্টিটিউড, অল্টিটিউড রিলেটেড ইলনেস। নেক্সট পেজ চলে আসেন, পেজ নাম্বার 168। এটা পার্ট 1 এ আসবেই একটা আসবেই। ঠিক আছে, এমআরসিপি তো প্রচুর আসে। তো অল্টিটিউড রিলেটেড ইলনেস কি কি আছে, তাহলে আমরা দেখেন এখান থেকে কয়েকটা জিনিস আগেই জেনে যাই, যে আমরা অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা পড়েছি, হেমাটোলজিতে পড়েছি, রেসপিরেটরিতে পড়েছি, এখানে আর পড়বো না। এখানে ডিরেক্টলি পরীক্ষা যেটা আসে সেটা আমরা চলে যাই। ইলনেস অ্যাট হাই অল্টিটিউড কি কি আছে, কত কত মিটার উচ্চতায় উঠলে সাধারণত অল্টিটিউড রিলেটেড ইলনেস গুলো ডেভেলপ করা শুরু করে। সাধারণত 2500 মিটার পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় না। যখনই একজন পার্সন একজন ব্যক্তি 2500 মিটার উপরে ওঠা শুরু করে, যে প্রিভিয়াসলি হেলদি ছিল, ঠিক আছে, তার একটু একটু হালকা সমস্যা হওয়া শুরু হতে পারে। তবে অ্যাবভ 3500 মিটার দিস বিকামস ভেরি কমন। তাহলে 3500 মিটারের উপরে এই অল্টিটিউড রিলেটেড বা ইলনেস এট হাই অল্টিটিউড ইজ ভেরি 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 কমন। ঠিক আছে, এবং কেউ যদি সাডেন অ্যাসেন্ড করে 6000 মিটার, ঠিক আছে, সে তার কিন্তু হঠাৎ করে যে কোনো প্রবলেমই হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখা গেল হাই অল্টিটিউড সেরেব্রাল ইডিমাও ডেভেলপ করে যেতে পারে। সো ইলনেস এট হাই অল্টিটিউড দেখেন, ascent to altitude up to 2500 মিটার harmless to healthy people, তাহলে 2500 মিটার পর্যন্ত কোনো সমস্যা হয় না। above 2500 মিটার high altitude illness may occur in previously healthy people, and above 3500 meter this become very common, and sudden ascent to altitude above 6000 meter as experienced by aviator, balloonist, astronaut may result in decompression illness with the same clinical features seen in divers. তাহলে যারা ডাইভিং, সমুদ্রে ডুবুরি যারা, তাদের যে সমস্যাগুলো হতে পারে 6000 মিটার উপরে ওঠার ফলে হঠাৎ করে এরকম ডিকম্প্রেশন ইলনেসও নর্মাল হেলথ ইন্ডিভিজুয়ালের হতে পারে। ক্লিয়ার? এখন আসেন, 1 নম্বর অল্টিটিউড রিলেটেড ইলনেস হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকিউট মাউন্টেন সিকনেস। 2 নম্বর হচ্ছে হাই অল্টিটিউড সেরেব্রাল এডিমা, এস। 3 নম্বর হচ্ছে হাই অল্টিটিউড পালমোনারি এডিমা, ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটার পরীক্ষা যেটা সে ট্রিটমেন্ট অফ চয়েস, সহজ কোশ্চেন ফার্স্ট করে দিলাম, পরীক্ষা কিন্তু ট্রিটমেন্ট মডালিটিস গুলো আসে। তাহলে অ্যাকিউট মাউন্টেন সিকনেস আগে কিন্তু জিনিসটা জানতে হবে কি জিনিস। তাহলে দিস ইজ এ সিনড্রোম কম্প্রেসড প্রিন্সিপাল অফ হেডেক টুগেদার উইথ ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং, ডিফিকাল্ট ইন স্লিপিং অর ডিজিনেস। কেন? মাউন্টেনে ওঠার ফলে, কতটুকু ওঠার ফলে এটা তো জানতে হবে, কতটুকু ওঠার ফলে অ্যাকিউট মাউন্টেন সিকনেস ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাকিউট মাউন্টেন সিকনেস সাধারণত আপনার 3500 থেকে 4500 মিটার, ঠিক আছে, এই রেঞ্জে যদি কেউ ওঠে হতে পারে। তাহলে অ্যাকিউট মাউন্টেন সিকনেসের এই কেউ যদি 3500 উপরে ওঠে, ঠিক আছে, বা 3000 উপরে, দেখেন the incidence in travelers to 3000 meter may be 40 to 50% depending on the rate of ascent। 3000 3500 উপরে উঠলেই সাধারণত এই প্রবলেম গুলা, সিভিয়ার হেডেক ডেভেলপ করে, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, এগুলো জিনিসগুলো ডেভেলপ করতে পারে। এবং কেন ডেভেলপ করে, এএমএস এর কারণটা নট ফুলি আন্ডারস্টুড, বাট চিন্তা করা হয় যে হাইপোক্সিমিয়া ইনক্রিজেস সেরিব্রাল ব্লাড ফ্লো এন্ড হেন্স ইন্ট্রাক্রানিয়াল প্রেসার, সিম্পটমস অকার উইদিন 10 to 12 hours of an ascent। কতক্ষণের মধ্যে? সাধারণত চিন্তা করে যে হাইপোক্সিমিয়ার কারণেই এই সিম্পটম গুলা ডেভেলপ করে, ঠিক আছে, এবং সিম্পটমটা সাধারণত 6 থেকে 12 ঘন্টার মধ্যে ডেভেলপ করে অ্যাসেন্ট। ওকে, এবং ট্রিটমেন্টের পরীক্ষা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট অফ মাইল্ড কেস, রেস্ট এন্ড সিম্পল অ্যানালজেসিয়া, সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যে অনেকের সিম্পটম রিজলভ হয়ে যায়, বাট ফার্দার অ্যাসেন্ট একটু ভালো করে আবার যখন ওঠা শুরু করে তখন আবার এটা হতে পারে, সেই ক্ষেত্রে সেরেব্রাল এডিমা তো কনভার্ট করতে পারে। এবং কারো যদি পারসিস্টেন্ট সিম্পটম থাকে যে 1 থেকে 3 দিনের মধ্যে রিজলভ হলো না, সিম্পল অ্যানালজেসিয়া, প্যারাসিটামল, ট্যারাসিটামল, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এটাই পার্টনে আসে যে অ্যাকিউট মাউন্টেন সিকনেসের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি অ্যাসিটাজোলামাইড, যেটা হচ্ছে একটা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর,
that induces metabolic acidosis and stimulate ventilation. Acetazole may also be used as prophylaxis if rapid onset is planned. যদি র্যাপিড অনসেট পরিকল্পনা করা হয় তাহলে এটা প্রোফাইলাক্সিস হিসেবে ইউজ করা হয়। অ্যাকিউট মাউন্টেন সিকনেস এর পাশে খালি লিখে রাখেন সিএ ইনহিবিটর বা অ্যাসিটাজোলামাইড। ওকে, এটা পরীক্ষায় কিন্তু সিঙ্গেল বেস্টে আসে। এবার শুনে হাই অল্টিটিউড সেরেব্রাল ইডিমা, এইটা পরীক্ষায় আসে। দেখেন কার্ডিনাল কখন বুঝবেন? কার্ডিনাল সিম্পটম হচ্ছে অ্যাটাক্সিয়া এন্ড অল্টার্ড কনসাসনেস। উঠতে উঠতে কেউ যদি এরকম কনফিউজড এবং কনসাসনেস লেভেল অল্টার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এটা হাই অল্টিটিউড সেরেব্রাল ইডিমা ডেভেলপ করে গিয়েছে। ঠিক আছে, এবং আপনি ওইখানে তো আসলে ফান্ডোস্কোপি করা সম্ভব না। প্যাপিলিডিমা, রেটিনাল হেমোরেজিস আর কমন এন্ড ফোকাল নিউরোলজিক্যাল সাইন, এই ফোকাল নিউরোলজিক্যাল সাইন ডিসফেসিয়া, ডিজার্থ্রিয়া, ইউনিলেটারাল উইকনেস, এগুলো ডেভেলপ করলে আপনি বুঝতে পারবেন যে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করেছে। এইসব পেশেন্টের অক্সিজেন দিতে হবে এবং ডিসেন্ট, মাস্ট ডিসেন্ট। এটাও অ্যাকিউট মাউন্টেন সিকনেসে পারসিস্ট করলে ডিসেন্ট, এখানেও ডিসেন্ট এবং মেইনলি হচ্ছে ডেক্সামেথাসোন। ঠিক আছে, ডেক্সামেথাসোন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। তাহলে হাই অল্টিটিউড সেরেব্রাল ইডিমার পাশে লিখে রাখেন ডেক্সামেথাসোন। ওকে, ওইটা যেমন অ্যাসিটাজোলামাইড, এটা ডেক্সা। এবার শুনে হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা, অ্যানাদার ইম্পর্টেন্ট। এটা কখনো, এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, usually occurs in the first 4 days after ascent above 2500 meter. Unlike HES and HEP, unlike cerebral edema, HEP may occur de novo without the preceding signs of AMS. কোনো সাইন সিম্পটম ছাড়া সাডেন ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে, কাফ, এক্সারশনাল ডিজনি, এক্সট্রিম ফ্যাটিগ ডেভেলপ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবং আপনি দেখবেন যে বাইলেটারাল ব্যাসাল ক্রেপিটেশনস ডেভেলপ করে গিয়েছে। এইটার চিকিৎসা কি? নিফেডিপিন। এটাই পরীক্ষায় আসে, নিফেডিপিন। পরীক্ষায় মেইনলি অল্টিটিউডনাল ইলনেসের চিকিৎসাগুলি আসে, বারবার বলছি কিন্তু চিকিৎসাগুলি আসে। ঠিক আছে, আর সিম্পটম গুলোতে পারবেনি। পালমোনারি এডিমা, এক্সারশনাল ডিজনিয়া; সেরেব্রাল এডিমা, কনসাসনেস অল্টার্ড; অ্যাকিউট মাউন্টেন সিকনেস, সিভিয়ার হেডেক উইথ অ্যানোরেক্সিয়া, নাউসিয়া। শেষ। তাহলে কঠিন কিন্তু কিছুই না, কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলি। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে মেইন অল্টিটিউডাল ইলনেস। এবার আসেন আরো কিছু দুর্বল অল্টিটিউড রিলেটেড ইলনেস আছে, সেগুলো যে ক্রনিক মাউন্টেন সিকনেস, যারা পাহাড়ের উপরই বসবাস করে, মঙ্গিস ডিজিজ বলা হয়। কি বলা হয়? মঙ্গিস ডিজিজ। ক্রনিক মাউন্টেন সিকনেস এটা ডেভেলপ করে prolonged exposure to altitude and has been reported in resident of Colorado, South America and তিব্বত, যারা এই সকল পাহাড়ে বসবাস করে। ঠিক আছে, এবং এইসব পেশেন্টের হেডেক, পুর কনসেন্ট্রেশন এবং পলিসাইথেমিয়ার সাইন সিম্পটম থাকে। কারণ আমরা জানি অনেকদিন যাবত যারা পাহাড়ের উপর থেকে তাদের পলিসাইথেমিয়া ডেভেলপ করে। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন দেখবেন 20-এর উপরে, হেমাটোক্রিট 65%-এর উপরে। ক্লিয়ার? এবং সায়ানোসিস এবং ক্লাবিং ভেরি কমন। ক্রনিক মাউন্টেন সিকনেস, এদের সামনে চিকিৎসা লাগে না, এরা অ্যাডজাস্টেড হয়ে যায়। হাই অল্টিটিউড রেটিনাল হিমোরেজ, এটা কখন? 30% ক্ষেত্রে যারা 5000-এর উপরে ট্র্যাকার করে, 5000 মিটার উপরে, তাদের ক্ষেত্রে রেটিনাল হিমোরেজ হতে পারে। ভেনাস থ্রম্বোসিস কখন হতে পারে? 6000-এর উপরে। এইটুকু খালি জানবেন। এবং ভেনাস থ্রম্বোসিস সাধারণত তাদের বেশি হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল at high altitude should be considered carefully. This is an additional risk factor. OCP একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরেকটা আছে রিফ্র্যাক্টরি কাফ হতে পারে, অনেকের এটা রিফ্র্যাক্টরি কাফ হতে পারে উপরে ওঠার ফলে। ওকে, এই হচ্ছে আমার অল্টিটিউড রিলেটেড ইলনেস। তাহলে অল্টিটিউড রিলেটেড এই 6টার মধ্যে মেইনলি 3টা, একটা হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস, যেটা সাধারণত হেডেক এবং অ্যানোরেক্সিয়া, নাউসিয়া নিয়ে প্রেজেন্ট করে। ট্রিটমেন্ট হচ্ছে stop to ascent, descent and acetazolamide, carbonic anhydrous inhibitor therapy. Number 2, high altitude cerebral edema, এটা সাধারণত ডেভেলপ করবে অ্যাটাক্সিয়া এন্ড অল্টার্ড কনসাসনেস। ট্রিটমেন্ট হচ্ছে ডিসেন্ট এন্ড ডেক্সামেথাসোন। এন্ড হাই altitude pulmonary edema, extreme fatigue, sudden onset of exertional dyspnea, কাফ। এই হচ্ছে আমার হাই altitude pulmonary edema। চিকিৎসা হচ্ছে নিফেডিপিন। এছাড়া কি হতে পারে? মঙ্গিস ডিজিজ। মঙ্গিস ডিজিজে আপনি বুঝবেন কিভাবে? দেখবেন যে সায়ানোস্ট, পলিসাইথেমিয়া, হিমোগ্লোবিন 20-এর উপরে, হেমাটোক্রিট 65%-এর উপরে, এবং ভেনাস থ্রম্বোসিস, রিফ্র্যাক্টরি কাফও ডেভেলপ করতে পারে। ক্লিয়ার? এছাড়াও হাই অল্টিটিউড রেটিনাল হেমোরেজ ডেভেলপ করতে পারে 5000 মিটারের উপরে উঠলে। এই হচ্ছে আমার অল্টিটিউড রিলেটেড ইলনেস। এটা পরীক্ষা সবচেয়ে কমনলি আসে। ওকে, আচ্ছা, নাও চলেন আমরা একটু এয়ার ট্রাভেল। আচ্ছা, এয়ার ট্রাভেলটা এখানে অত ভালো নাই। অ্যাডভাইস ফর দ্য পেশেন্ট, এটাই সাধারণত পরীক্ষা অত মানে কমনলি আসে। কখন এয়ার ট্রাভেল অ্যাভয়েড করতে হবে এইটা আমরা একটু দেখি। যে দেখেন, স্পেশালিস্ট মানে ফ্লাইট রিলেটেড বা ট্রাভেল রিলেটেড ইলনেস যেটাকে বলা হয়, ফ্লাইট রিলেটেড বা ট্রাভেল রিলেটেড, স্পেশালিস্ট প্রি ফ্লাইট অ্যাসেসমেন্ট ইজ অ্যাডভাইস ফর অল পেশেন্ট। প্রি ফ্লাইট অ্যাসেসমেন্ট, অক্সিজেন স্যাচুরেশনটা সবার আগে দেখা হয় 95%-এর, who have hypoxemia at sea level and includes spirometry and a hypoxic challenge test with 15% oxygen. তাহলে প্রি ফ্লাইট অ্যাসেসমেন্ট কাদের করতে হবে? যাদের অক্সিজেন স্যাচুরেশন 95 নিচে থাকে সি লেভেলে,
এবং হাইপোক্সিক চ্যালেঞ্জ টেস্ট উইথ 15% অক্সিজেন, যাদের হাইপোক্সিক চ্যালেঞ্জ টেস্টে রেজাল্টে ঝামেলা থাকে, ঠিক আছে। এবং এয়ার ট্রাভেল মে হ্যাভ টু বি অ্যাভয়েডেড অর আন্ডারটেকেন অনলি ইফ দ্য ইন্সপায়ার্ড অক্সিজেন থেরাপি ডিউরিং দ্য ফ্লাইট। Asthmatic patients should be advised to carry their inhalers in their hand baggage. Following pneumothorax, flying should be avoided while air remains in the pleural cavity, but can be considered after proven resolution of definitive surgical treatment. তাহলে নিউমোথোরাক্সের পেশেন্ট এয়ার ট্রাভেল করতে পারবে না, করতে পারবে যদি সার্জিক্যাল চিকিৎসা নেয় এবং 100% ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে, এছাড়া পারবে না। এইটুকু একটু আপনাকে রিডিং করতে হবে। এবং আদার পেশেন্টের জন্য অ্যাডভাইসড, এটাই পরীক্ষার জন্য আসে, আপনার হচ্ছে প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে, এবং কারো যদি কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকে, দেখেন কারো যদি কার্ডিয়াক অ্যারিথমিয়া, উপরের দিকে চলে আসেন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, সিকল সেল ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, এদের ক্ষেত্রে অ্যাডভাইসের দরকার আছে। এবং সাধারণত বেশিরভাগ এয়ারলাইন ডিক্লাইন টু ক্যারি প্রেগনেন্ট উইমেন আফটার দ্য 36 উইকস অফ জেস্টেশন। 36 সপ্তাহের পরে এয়ার ট্রাভেল করা যাবে না। 36 সপ্তাহ, কত সপ্তাহের পরে? 36 সপ্তাহের পরে সাধারণত এয়ার ট্রাভেল এটা ইনহিবিট করা হয়। ক্লিয়ার? আচ্ছা। আর কমপ্লিকেটেড প্রেগনেন্সি যদি হয় বা মাল্টিপল প্রেগনেন্সি হয়, 32 উইকস এর পরে করা যাবে না। আর্লিয়ার স্টেজ মানে 32 উইকস এর পরে করা যাবে না। 32। ক্লিয়ার? এটা হচ্ছে এমআরসিবির বইগুলোতে এইভাবে লিখা আছে, ঠিক আছে। এবং যারা সি ডাইভার, তাদের ক্ষেত্রে ডাইভার শুড নট ফ্লাই 24 আওয়ার্স আফটার এ ড্রাইভ, আফটার রিকভারিং ডিকম্পেনসেশন স্টপস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদিকে তেমন কিছু লাগবে না, ডিফেন্স থ্রম্বোসিস তো আসে না। আন্ডার ওয়াটার, এইটা দুইটা টার্ম আপনাকে জানতে হবে, ড্রাউনিং এর নিয়ার ড্রাউনিং, এবং যে ড্রাউনিং যেহেতু ডি আছে শুরুতে, ডেথ, এটা আমাকে মনে রাখতে হবে। নিয়ার ড্রাউনিং মানে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে ছিল, এই দুইটা শব্দ যদি আপনি মনে রাখেন তাহলে ডেফিনেশন ক্লিয়ার। তাহলে ড্রাউনিং ইজ ডিফাইন্ড এজ ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়েশন ফলোইং ইমার্শন ইন এ ফ্লুইড, যেখানে নিয়ার ড্রাউনিং ডিফাইন্ড এজ সার্ভাইভাল ফর লঙ্গার দেন 24 আওয়ার্স, অ্যাটলিস্ট 24 আওয়ার্স বেঁচে ছিল, দ্যাট ইজ 24 ঘন্টার বেশি বেঁচে ছিল, আফটার সাফোকেশন বাই ইমার্শন। Near drowning is defined as survival for longer than 24 hours after suffocation by immersion. ঠিক আছে? So drowning remains a common cause of accidental death throughout the world and particularly young children. সাধারণত অল্প বয়সের বাচ্চারাই পানিতে পড়ে মারা যায়, ঠিক আছে। এবং 10% কেস দেখেন no water enters the lungs and death follows intense laryngospasm. পানি না ঢুকেও মরতে পারে laryngospasm-এর কারণে, যেটা বলে dry drowning. ওকে, আচ্ছা। What are the most common cause of drowning? Very important. এখানে খুব সহজ করে দেয়া আছে, ডোমেস্টিক বাথ, গার্ডেন পুলে, সুইমিং পুল, রিভার সিতে অ্যাডাল্টসদের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে ওয়াটার স্পোর্টস, বোটিং, ফিশিং, অকুপেশনাল হতে পারে, ওল্ডার পিপলদের ক্ষেত্রে ডোমেস্টিক বাথে। ওকে, আচ্ছা। পরীক্ষা যেটা আসছিল, সে বা পরীক্ষা যেটা আসে সাধারণত, সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন ফ্রেশ ওয়াটার সাধারণত আমরা জানি দিস ইজ হাইপোটেনিক and although rapidly absorbed and across alveolar membrane impairs surfactant function which leads to alveolar collapse and right to left shunting of unoxygenated blood. এবং absorption of large amount of hypotonic fluid can result in hemolysis. Salt, এটুকু হচ্ছে ফ্রেশ ওয়াটারের কনসিকুয়েন্স। আর যারা সল্ট ওয়াটার, সমুদ্রে ডুবে মারা যায়, is hypertonic and inhalation provokes alveolar edema, but the overall clinical effect is similar to fresh water. তাহলে এখানে মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে সল্ট ওয়াটার, alveolar edema, আর এখানে হচ্ছে alveolar rupture ও hemolysis। ওকে, ক্লিনিক্যাল ফিচার্স যেটা পরীক্ষায় আমাদের সময় আসছিল, 17তে আসছিল, যে হাইপোক্সিমিয়া এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস আর ইনএভিটেবল ফিচার্স অফ ড্রাউনিং। এটা হচ্ছে সিঙ্গেল বেস্টে আসে, যে হোয়াট আর দ্য ইনএভিটেবল ফিচার্স অফ ড্রাউনিং, হাইপোক্সিমিয়া এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ড্রাউনিং? Dehydration, hypertension, hemoptysis, rhabdomyolysis, renal failure and cardiac arrhythmia. These are the complications of drowning, ARDS. Okay, পরীক্ষার জন্য আমার এইটুকুই সাধারণত লাগে। এবং ড্রাউনিং এর একটা পেশেন্ট কি ম্যানেজ করতে পারেন, কি কি দিতে পারেন? তাহলে প্রথমে এবিসিডি রেসিসিটেশন, অক্সিজেন দিতে হবে, এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে, যেটা রিসাসিটেশনের মধ্যে পড়ে, সিপিপিপি, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, সিপ্যাপ, ঠিক আছে। এবং অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে সেটা ম্যানেজ করতে হবে, এবং মাস্ট প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ যে পরিমাণ এসব পানিতে যে পরিমাণ ময়লা আবর্জনা থাকে, অ্যান্টিবায়োটিক দিতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, নাও লেটস সি ডাইভিং রিলেটেড ইলনেস। তাহলে ডাইভিং রিলেটেড ইলনেস কেন হয়? মোস্ট ডাইভিং রিলেটেড ইলনেস রিলেটেড টু চেঞ্জেস ইন ব্যারোমেট্রিক প্রেসার এন্ড ইটস ইফেক্টস অন গ্যাস বিহেভিয়ার, ঠিক আছে। এবং এইখানে আমরা দুই একটা জিনিস দেখি, নাইট্রোজেন ইজ এ উইক অ্যানেস্থেটিক এজেন্ট এন্ড ইফ দ্য ইন্সপিরেটরি প্রেসার অফ নাইট্রোজেন ইজ অ্যালাউড টু ইনক্রিজ অ্যাবভ 320 কিলোপ্যাসকেল, it produces narcosis resulting in impairment of cognitive function and manual dexterity, not unlike alcohol consumption. Okay, তাহলে নাইট্রোজেনটা হচ্ছে মেইন কালপ্রিট। একটা গ্যাস যদি বলা হয় যে ডাইভিং রিলেটেড ইলনেসেস দেয় নাইট্রোজেন। ওকে,
আচ্ছা এখানে আসেন ক্লিনিক্যাল ফিচার ডিকম্প্রেশন ইলনেস। তাহলে হোয়াট আর দ্য ডাইভিং রিলেটেড ইলনেস? তাহলে একটা হচ্ছে ডিকম্প্রেশন ইলনেস আর একটা হচ্ছে ব্যারোট্রমা। একটা হচ্ছে ডিকম্প্রেশন ইলনেস আর এটা কি, এটা হচ্ছে নাম্বার 1। আর একটা হচ্ছে পরের পেজে দেখেন ব্যারোট্রমা। এই যে 2 নম্বর হচ্ছে ব্যারোট্রমা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডাইভিং রিলেটেড ইলনেস দুইটা, একটা হচ্ছে decompression illness আর একটা হচ্ছে barotrauma. So decompression illness, this include decompression sickness and arterial gas embolism, very important. Decompression illness বলতে আপনি কি বোঝেন? একটা হচ্ছে decompression sickness and arterial gas embolism, যেখানে vast majority of symptoms of decompression illness present within 6 hours of dive। 6 ঘন্টার মধ্যে সাধারণত এই decompression illness এর যে সিম্পটম গুলা এগুলা ম্যানিফেস্ট করে। ঠিক আছে, তাহলে একটা পেশেন্ট এরকম ডিকম্প্রেশন ইলনেস টেস্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন এগুলো লাগবে না, এইটাতে আসেন, এই ছকটাতে দেখেন। তাহলে কিভাবে আপনি কি কি ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, এই দিস আর দ্য ম্যানিফেস্টেশন অফ ডিকম্প্রেশন ইলনেস। পেইন, নিউরোলজিক্যাল পেইন হচ্ছে শোল্ডার জয়েন্ট পেইন, নিউরোলজিক্যাল এনি ডেফিসিট হতে পারে, ভার্টিগো, টিনেস, কানের মধ্যে পানি টানি গিয়ে ভার্টিগো, টিনেস, নিস্টিগমাস সবকিছু হতে পারে, পালমোনারি, চেস্ট পেইন, হিমোপ্টাইসিস নিয়া, কেটোনিয়াস, ইচিং, ইরিথ্রোমাটাস র্যাশ, লিম্ফেটিক টেন্ডার, লিম্ফোডিডিমা, হেডেক, ফ্যাটিক, জেনারেল ম্যালেরিয়া সবগুলাই এই ডিকম্প্রেশন ইলনেসের ফিচার হিসেবে হতে পারে। ঠিক আছে, এখন আসুন ব্যারোট্রমা কখনো যখন একটা ডুবুরি উঠবে, ডিউরিং দ্য অ্যাসেন্ট ফেজ অফ ডাইভ দ্য গ্যাস ইন দ্য ডাইভার্স লাং এক্সপান্ড, লাংসের গ্যাসটা এক্সপান্ড করে ডিউ টু দ্য ডিক্রিজিং প্রেসার, প্রেসার কমে যাওয়ার কারণে। দি ডাইভার মাস্ট দেয়ারফর অ্যাসেন্ট স্লোলি, এজন্য স্লোলি অ্যাসেন্ট করতে হয়, এন্ড ব্রেথ রেগুলারলি, দ্রুত শ্বাস নিতে হয়। ইফ অ্যাসেন্ট ইজ র্যাপিড দ্য ডাইভার হোল্ডস হিজ অর হার ব্রেথ, যদি অ্যাসেন্ট দ্রুত হয় এবং ডাইভার তার শ্বাস ধরে রাখে, the expanding gas may cause lung rupture, যেটাকে বলে pulmonary barotrauma, and this can result in pneumomediastinum, pneumothorax or arterial gas embolism as a result of gas passing directly into the pulmonary venous system. Very important. barotrauma ফুল মেকানিজমটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ম্যানেজমেন্ট কি, শুধু হেডলাইন, হাই ফ্লো অক্সিজেন, fluid replacement if required and recompression is the definitive therapy. Decompressioner চিকিৎসা হচ্ছে রিকম্প্রেশন। ওকে, আচ্ছা নাও হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, যেটা 2021 জানুয়ারিতে এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আসছিল। এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আসলে খুবই দরকার, যখন বন্যা, খরা, যখন একটা ন্যাশনাল ইমার্জেন্সি কন্ডিশন হয় তখনই কিন্তু এই ক্রাইসিস গুলো ডেভেলপ করে। সো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ক্যান টেক মেনি ফর্মস, এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টারের পরে হতে পারে, মাস ইমিগ্রেশন ডিউ টু ড্রট, খরার কারণে হতে পারে, কনফ্লিক্ট আর ফ্যামিনের কারণে হতে পারে, and disease outbreak or any number of natural or man-made events, man-made যে কোনো ধ্বংসাত্মক কারণেই এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ডেভেলপ করতে পারে। এবং যখনই এই ধরনের ইভেন্টগুলো ওভারহেলম করে দ্য রিসোর্স অফ দ্য অ্যাফেক্টেড কান্ট্রিজ গভর্নমেন্ট, সরকারের তখন যে রিসোর্স এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, দেন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি উইল অফেন স্টেপ টু হেল্প, এটার উপর সরকারের ক্ষমতার উপর ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঠিক আছে, সো দিস রেসপন্স ইজ ব্রোকেন ডাউন ইনটু 4 phases. নাম্বার 1 রিকগনিশন, ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে আপনাকে রিকগনিশন, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের প্রথম স্টেপ রিকগনিশন, এটা প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। নাম্বার 2 ইমার্জেন্সি রেসপন্স, প্রথম মাসের মধ্যে। নাম্বার 3 কনসলিডেশন ফেজ, এটা হচ্ছে ক্রাইসিস রিজলিউশন আর ক্রাইসিস কন্টেইনমেন্ট বলা হয়। নাম্বার 4 হ্যান্ড ওভার আর উইথড্র। তাহলে রিকগনিশনটা হচ্ছে দেখেন, রিকগনিশন অফ এ ডিজাস্টার মে বি অবভিয়াস ইন এ সাডেন ইভেন্ট সাচ এজ আর্থ, হঠাৎ করে ভূমিকম্প সব ধ্বংস হয়ে গেল, অথবা টাইডাল ওয়েভের কারণে, বিশাল টাইডাল ওয়েভের কারণে আপনার হচ্ছে প্রবলেম হয়ে গেল বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ডেভেলপ হলো, তখনই আমাকে এই রিকগনিশন ফার্স্ট উইকে দ্রুত আমাকে স্টেপগুলো নিতে হবে। দ্য রিকগনিশন ফেজ ফর দ্য হোস্ট নেশন rather than the international community, and request for support will come from the affected countries government. তাহলে রিকগনিশন ফেজ হচ্ছে প্রথম সপ্তাহে জরুরি যে সাপোর্ট, এটা হচ্ছে রিকগনিশন। নাম্বার 2 ইমার্জেন্সি রেসপন্স, ডিউরিং ইমার্জেন্সি ফেজ রেসপন্ডার by the international, governmental and the charity sector will undertake an initial assessment of needs, set objective, mobilize resource, coordinate with other agencies and deploy to the crisis in order to deliver an initial response. Initial response হচ্ছে তাহলে প্রথম হচ্ছে রিকগনিশন, আমার গভর্নমেন্টের যে সাপোর্ট, আশ্বস্তকরণ। ঠিক আছে, সাপোর্টটা আমাকে দেওয়ার পর, সাপোর্ট আসবে, আইডেন্টিফাই করবে, সবকিছু করার পরে আমাকে দেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সহায়তায় হতে পারে সেটা, তাহলে কি পরিমাণ নিড লাগবে, কি পরিমাণ ত্রাণ লাগবে, অবজেক্টিভ সেট করা, রিসোর্স গুলাকে মোবিলাইজ করা, কোঅর্ডিনেট করে, এগুলো হচ্ছে ইমার্জেন্সি রেসপন্সের পয়েন্টস। তাহলে ইমার্জেন্সি রেসপন্সের পয়েন্টগুলো পার্টনে আসতে পারে। নাম্বার 3 হচ্ছে যেটা প্রথম মাসে, 1 মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। নাম্বার 3 হচ্ছে কনসলিডেশন ফেজ। দি কনসলিডেশন ফেজ ইনভলভস ম্যাচিং রিসোর্স টু নিড, ডিলিং উইথ দ্য ক্রাইসিস, building resiliency,
supporting infrastructure, and instituting systems to manage the ongoing health needs of the population. তাহলে কনসালটেশন মেইনলি হেলথ নিডটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, নাম্বার 4 হচ্ছে হ্যান্ড ওভার এন্ড উইথড্রল। ওয়ান্স দ্য ক্রাইসিস ইজ আন্ডার কন্ট্রোল, যখন সবকিছু আন্ডার কন্ট্রোল আসবে তারপর এটা দরকার। and the country is able to manage within resource, তখন আমাকে উইথড্র, ঠিক আছে, যার যার স্থানে আস্তে আস্তে পুনর্বাসন করতে হবে। এই হচ্ছে আমার হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। না, পরের পেজে আমরা একটা জাস্ট বক্স দেখি যে প্রায়োরিটিস ইন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। খালি একটু রিডিং করে যাবেন যে অ্যাসেসমেন্ট অফ পপুলেশন নিড, সেফ ওয়াটার এন্ড স্যানিটেশন, ফুড এন্ড নিউট্রিশন, শেল্টার এন্ড ওয়ার্ম, ইমার্জেন্সি হেলথ কেয়ার, immunization and risk groups, control of communicable disease, ongoing health surveillance and reporting, training and deployment of indigenous healthcare, handover responsibility। এটা সাধারণত এখন যারা রোহিঙ্গা ক্যাম্পে আছেন তারা আরো ভালো, প্লাস যারা আর্মিতে আছেন তারা এই জিনিসগুলো আরো ভালো বুঝেন এবং ভালো জানেন, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের মিশনে যেতে হয়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল মেডিসিন। এনভায়রনমেন্টাল মেডিসিন এইটুকু পড়লে আমার মনে হয় পরীক্ষার জন্য তেমন কিছু লাগবে না। সো সবাই রমজান মাসে বেশি বেশি প্রে করেন যাতে আমাদের করোনা এখন ডেইলি প্রায় 100+ মারা যাচ্ছে, 100+ মারা যাচ্ছে, এবং হচ্ছে জনজীবনের অবস্থা তো দেখছিনি। ইভেন ডক্টরদের মুভমেন্ট পাস নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে কোনো জায়গায় কোনো কিছুতেই শান্তি নেই, একমাত্র স্বস্তি দিতে পারে আমাদের সৃষ্টিকর্তা। তো আমরা যে যে ধর্মে আছি সেখান থেকেই আমরা প্রে করি যাতে পৃথিবীটা আবার সুস্থ হয়ে যায় এবং সবকিছু আবার নর্মালি সুন্দরভাবে সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য ফিরে আসে এই ওয়ার্ল্ডে। ওকে, সো সবাই ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ আমি আপনাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব যে নেক্সট আমরা কি পরীক্ষা নিব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।